আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর একটা ক্লাসে। তোমাদের আজকে উচ্চারণের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে কথা বলবো আমরা উচ্চারণের নিয়ম নিয়ে। আমরা বলতো প্রথম ক্লাসে কি নিয়ে কথা বলেছিলাম? আমরা প্রথম ক্লাসে কথা বলেছিলাম যে উচ্চারণের বেসিক কি কি পরিবর্তন করতে হবে, উচ্চারণ থেকে কি টাইপের কোশ্চেন আসে, কোথায় চন্দ্রবিন্দু দিব, কোথায় দিব না, ঠিক আছে, এই টাইপের অনেক প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা দেখবো যে আমাদের নিয়মটা থাকে, সেই নিয়মটা থেকে আমাদের কি টাইপের প্রশ্ন থাকবে এবং কিভাবে আমরা উত্তর করব। দেখো তোমরা এখানে প্রশ্ন দেখা যাচ্ছে, 1 নম্বর প্রশ্ন, যে প্রমিত বাংলায় আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লেখো। তোমার কাছে কিন্তু সব সময় ভাইয়া 5টা উচ্চারণ চাওয়া হবে। কেন 5টা চাওয়া হবে? কেননা এই প্রশ্নটাতে নাম্বার থাকবে 5। ওকে, এর অথবা যদি তোমাকে বলে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লেখো। আদ্য অ কি বলতো? আমি গত ক্লাসে বলেছিলাম যে অ একটা শব্দের 3টা জায়গায় থাকতে পারে। এই যে অমর, তো অ শুরুতে আছে না, এই শুরুতে যে অটা থাকবে তার নাম হচ্ছে আদ্য বা আদি অ, রাইট? ওকে, তাহলে আমাদের আদ্য বলতে কি শুরুর অটা নিয়ম চাচ্ছে। আমি কি শুরুর অটা কখন অ থাকবে এবং অটা কখন ও হবে, তার 5টা নিয়ম চাচ্ছে না? তাহলে আমরা এবার দেখবো যে এই শুরুর অটা কখন অ থাকে এবং অটা কখন ও হয়ে যায়। ওকে, তো দেখো প্রথম নাম্বার নিয়ম, আদ্য অ এর পর, দেখো ভালো করে দেখতে হবে, আদ্য অ এর পর রস্বই অথবা রস্বই থাকলে, রস্বই অথবা রস্বই থাকলে আদ্য অটা ও কারের মতো উচ্চারিত হবে। রস্বই রস্বই তো তোমরা বোঝো, এখানে সরাসরি থাকতে পারে অথবা কার হিসেবেও থাকতে পারে। রস্বই কারও থাকতে পারে, দীর্ঘই কারও থাকতে পারে, রস্বই থাকতে পারে অথবা দীর্ঘই থাকতে পারে। যেমন দেখো তো অতি, শুরুতে একটা অ আছে না, তাহলে অ এর পর কি আছে? রস্বই কার আছে। তাহলে আমরা কি করলাম? আদ্য এর পর রস্বই দীর্ঘই থাকলে আদ্য কি হয়ে যাবে? ও হয়ে যাবে। দেখো এখানে ও হয়ে গেছে। তাহলে অভিযান, তাহলে অটা কি হয়ে গেছে? অ এর পর কি আছে? রস্বই আছে, তাহলে অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। তাহলে তো অন্তস্থ জ কি হয়ে গেছে? এখানে বর্গীয় জ। কেন বর্গীয় জ হয়েছে বলতো? আমরা কি পড়েছিলাম প্রথম ক্লাসে, যে অন্তস্থ জ অথবা বর্গীয় জ যাই থাকুক, উচ্চারণে সর্বদাই সব সময় বর্গীয় জ হয়। বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আমরা প্রথম নিয়মটা বুঝে গেছি। ওকে, এবার দেখো আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। আদ্য এর পর যদি জ ফলা থাকে, জ ফলা কি বলতো? এখানে শুধু জ ফলাই না, যদি জ ফলা অথবা জ থাকে, সরাসরিও জ থাকতে পারে। ঠিক আছে, এখন দেখো তো সেই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। যেমন দেখো তো এখানে আদ্য অ না, তারপরে কি জ ফলা আছে না, তাহলে আদ্য এর পর জ ফলা থাকলে আদ্য কি হয়ে যায়? ও হয়ে যায়। বাকিগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, পরের হিসাব। তোমাকে শুধু অ পড়ানো হচ্ছে ভাইয়া, তুমি শুধু অর দিকেই খেয়াল রাখো, অটা ও হয়ে যাচ্ছে। যেমন দেখো তো গ, এখানে একটা লুকায়িত অ আছে না, অ এর পর কি আছে? জ ফলা আছে। তাহলে আমরা কি বলেছি? আদ্য অ এর পর যদি জ ফলা থাকে আদ্য কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এখানে গতে কি হয়েছে? ওকার হয়েছে। ওকে ফাইন। দ্বিতীয় নিয়মটা দেখো, আদ্য এর পর যদি ক্ষীয় থাকে, তাহলে আদ্য অটা কিসের মতো উচ্চারণ হবে? ও কারের মতো উচ্চারণ হবে। দেখো তো এখানে আদ্য না, তারপরে ক্ষীয় আছে, আদ্য অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। দেখো তো ল, এখানে একটা লুকায়িত অ আছে না, তারপরে কি ক্ষীয় আছে না, লটাতে কি হয়েছে? একটা ওকার হয়েছে। তার মানে কি বলতো? যখন সরাসরি অ থাকতেছে, সরাসরি ও হচ্ছে, কিন্তু ক একটা লুকায়িত অ আছে না, অ থাকলে সেখানে একটা ওকার হয়ে যাচ্ছে। তাহলে ক থেকে কি হয়েছে? কো। বুঝতে পারছো? ওকে, এবার দেখো যদি আদ্য অ এর পর যদি জ উ, এটাকে ভাঙলে আমরা কি পাবো জানো? জ হসন্ত প্লাস ইয়। যদি আদ্য অ এর পর জ ইয় থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ হবে ও এর মতো। যেমন দেখো তো এখানে জ, এখানে অ আছে না, তাহলে অ এর পর কি আছে? জ ইয় আছে, তাহলে অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে, ওকার হয়ে গেছে। ওকে, এবার দেখো 5 নম্বর নিয়ম, আদ্য এর পর যদি রি কার থাকে বা রি থাকে, তাহলে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হবে। যেমন দেখো তো ম, এখানে একটা অ আছে না, তাহলে অ এর পর কি রিকার না, তাহলে অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। দেখো তো জ, এখানে কি অ আছে না, অ এর পর রিকার আছে, তাহলে অটা কি হয়ে যাচ্ছে? এখানে ও হয়ে যাচ্ছে। তার মানে কি আদ্য অ এর পর যদি তোমরা রি পাও বা রিকার পাও, আদ্যটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ওকে, এবার দেখো আরেকটা লাস্ট নিয়ম আমরা দেখাচ্ছি, যে এক অক্ষর শব্দের, কি বলছি? এক অক্ষর শব্দের আদ্য অ এর পর দন্ত না থাকলে, খুব ইম্পর্টেন্ট নিয়ম, অক্ষর থাকবে একটা। অক্ষরটা কি বলতো? আমরা পড়েছিলাম অক্ষরটা হচ্ছে রিদম। রিদম কি? কোনো একটা শব্দকে
তুমি স্বল্প প্রচেষ্টায় বা অল্প একটু চেষ্টা করে যতটুকু উচ্চারণ করতে পারবা। তোমাকে যদি সহজ ভাষায় বলি, ইংরেজিতে তুমি যেটা সিলেবল পড়েছো, বাংলা সেটা হচ্ছে অক্ষর। যেমন তোমার স্বপ্নের জায়গাটা কি বলতো? স্বপ্নের জায়গাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসে যে এই বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে। দেখো তো তুমি উচ্চারণ করো তো, বিশ্ববিদ্যালয় কি 5 বারে উচ্চারণ করেছো না? তাহলে অক্ষর কয়টি? 5টি। এবার দেখো তুমি যদি একটু দ্রুত পড়ো তো কি হচ্ছে? বিশ্ববিদ্যালয় কয়বার উচ্চারণ করছো? 3 বারে। তাহলে এখানে অক্ষর পাচ্ছি কয়টা? 3টা। যদি আরো দ্রুত উচ্চারণ করো, বিশ্ববিদ্যালয় কয়টা? 2টা। তাহলে এখানে আবার পেয়ে যাচ্ছি 2টা। তাহলে আমাদের রাইট কোনটা? 2টা রাইট, 3টা নাকি 5টা? এই জায়গায় কনফিউশনটা। এই যে তোমাকে সহজ বুদ্ধি দেয়া আপাতত একটা, তুমি বাংলিশ করতে পারো তো, মেসেঞ্জার টাইপিং করো। তুমি বিশ্ববিদ্যালয় লেখলে কি লেখো বলো তো? এরকম লেখো না? এই যে বিশ্ববিদ্যালয়। দেখো তো ভাওয়েল কয়টা বলো তো আমাদের? ভাওয়েল এ ই আই ও ইউ, এই কয়টাই তো, রাইট? দেখো ভাওয়েল কয়টা আছে এখানে? 1 2 3 4 5। মানে একটা শব্দকে বাংলিশ করার পর যতটা ভাওয়েল পাবো ততটা অক্ষর আছে। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভাওয়েল পাইছি 5টা, অক্ষর কয়টা? 5টা। বুঝতে পারছো? সহজ আপাতত এটাই শিখে রাখো, যখন আমরা প্রথম পত্র কবিতার ছন্দ এবং মাত্রা পড়ব, ঠিক সেখান থেকে আমরা এই অক্ষরগুলো বিশ্লেষণ করে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো তো কি হচ্ছে? এক অক্ষর, তার মানে কি একটা অক্ষর থাকতে হবে। ভাওয়েল থাকবে কয়টা বাংলিশ করার সময়? একটা। তাকে বলবো আমরা এক অক্ষর। সেখানে কি থাকতে হবে? দন্ত ন। আর সেখানে থাকতে হবে আদ্য অ, অর্থাৎ শুরুতে অ থাকতে হবে, দন্ত ন থাকতে হবে, একটা অক্ষর থাকবে। সেই অটা কি হয়ে যাবে বলতো? ও হয়ে যাবে। দেখো তো মন, তাহলে মনকে বাংলা আমরা বাংলিশ করে কি? এম ও এন, মন। অক্ষর কয়টা? একটা। ভাওয়েল কয়টা? একটা। দেখো তো একটা অক্ষর ম, এখানে একটা লুকায়িত অ আছে, তারপর কি আছে এখানে? ন আছে। আবার নিয়ম কি পড়েছি? অক্ষর থাকবে একটা, দন্ত ন থাকতে হবে, আদ্যটা তখন কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এই দেখো এখানে মতে ওকার হয়েছে মন। বুঝতে পারছো? খুব ইজি, খুব ইজি। এবার দেখো তো যদি বন, দেখো তো ব, এখানে একটা অ আছে না? তাহলে বন করলে কি হয়? বি ও এন, বন। তাহলে ও আছে না? একটা অক্ষর। দেখো তো ন আছে না? তাহলে অটা কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট নিয়ম, মাথায় রাখতে হবে এটা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অথবাতে বেশি প্রশ্ন আসে। ওকে ফাইন। দেখো এই এতক্ষণ যে তোমাকে আমি 6টা নিয়ম বললাম না, Here 6টা is a নিয়ম তুমি একবার নিয়ম conversation মনে রাখতে about পারবে। daily routine. কিভাবে মনে রাখতে পারবে? Let's have this তুমি শুধু এই conversation লাইনটা মনে together. রাখতে পারবে। মনে I রাখার will say the প্রশ্ন। blue কি lines বলছি? and আদ্য you will অয়ের say পর the green lines. রস্বই দীর্ঘ। Let's দেখো begin. রস্বই দীর্ঘই, খিও, জও, Hi, জফলা, what's your daily routine রিকা। like? তাহলে আদ্য অয়ের পর রস্বই দীর্ঘই, খিও, জফলা, রিকার Here is a সাথে conversation. আদ্যটা ও কারের মতো হয়। এখানে তুমি আরেকটা অ্যাড করে নাও, রস্ব অথবা দীর্ঘও থাকলে। তো তুমি একভাবে এভাবে পড়বা যে আদ্যয়ের পর রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ, খিও, খিও, ম, উ, গ, জফলা, রিকার থাকলে আদ্যটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাই নিয়ম নাম্বার 1 কি হচ্ছে? এভাবে লাগবা যে আদ্যয়ের পর রস্বই দীর্ঘ থাকলে আদ্য ও হয়, একটা নিয়ম। এটা নিয়ম নাম্বার 2, যে আদ্যয়ের পর রস্বই দীর্ঘ থাকলে আদ্য ও হয়। নিয়ম নাম্বার 3, এই যে 3, আদ্যয়ের পর খিও থাকলে আদ্য ও হয়। নিয়ম নাম্বার 4, আদ্যয়ের পর জম থাকলে আদ্য ও হয়। তাহলে এটা হচ্ছে নিয়ম নাম্বার 5, এটা হচ্ছে নিয়ম নাম্বার 6। দেখো তো তুমি একটা লাইন মুখস্থ রাখলে তুমি 5টা নিয়ম লিখতে পারবে না ইনশাআল্লাহ? অবশ্যই পারবা। তাই মনে রাখবা এটাই হচ্ছে আমাদের আদ্য অয়ের উচ্চারণের 5টা নিয়ম। আশা করছি খুবই ইজি, তুমি সহজেই বুঝতে পারবা। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের ইনবক্স করবা, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য। ওকে, তাহলে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কেমন? আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখো যে মধ্য অ, কি বলছে? মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম। তাহলে মধ্য অ মানে কি? দেখো তো যদি আমি বলি যে অমর, তাহলে দেখো তো ম, এখানে একটা অ আছে না? এটা শুরু, এটা শেষ, তাহলে মাঝটা এটা। তাহলে এই অটা কখন ও হবে, কখন অ থাকবে, তার 5টা নিয়ম চাচ্ছে না? তাহলে আসো আমরা দেখি যে এই মধ্য অ কখন অ হবে, কখন ও হবে। ওকে ফাইন। তাহলে আসো প্রথম নিয়মটা দেখো, ক নাম্বার নিয়মটা দেখো, যে মধ্য অয়ের পর রস্বই দীর্ঘই অথবা রস্বই দীর্ঘ। আচ্ছা তোমাকে তার আগে একটা মজার বিষয় বলি। এই যে তুমি আদ্য অ পড়ছো না, এই আদ্য অ এবং মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম সেম, একই।
কিভাবে একই দেখো, তোমাকে যদি আমি কিছু এক্সাম্পল দিই, যদি বলি যে অদম্য, দেখো তো দ এখানে অ আছে না, তারপর কি জফলা আছে না, তাহলে অ এর পর জফলা থাকলে দেখো তো, যদি অ এর পর কি থাকে, জফলা থাকে, অটা কি হয়ে যায়, ও হয়ে যায়। তাহলে এখানেও অটা ও হবে, যদিও মধ্য অ, এটা যদিও আদ্য অ, কারণ আমরা জানি আদ্য মধ্য সেম। এটার উচ্চারণ কি আছে, অদম্য। দেখো তো মটা দুইবার হয়ে গেছে, অতে ওকার হয়েছে না, তার কি মধ্য আদ্য সেম। তবে তুমি এই পাঁচটাই কিন্তু ওখানে দিতে পারো, ওকে, শুধু কি চেঞ্জ তাহলে হবে বলো তো, আমরা শুধু চলো উদাহরণটা চেঞ্জ হবে। লাস্ট আমরা প্রত্যেকটাই দেখবো ইনশাল্লাহ এখন। তাহলে রস্য দীর্ঘ থাকলে সেই মধ্য অ ও কারের মতো উচ্চারিত হয়। তুমি দেখো তো, এই যে ক, সুপ্রিয় এখানে একটা শিক্ষার্থী অ বৃন্দ, আছে না, তবে কি রস্যই কার না, তাহলে আমরা কি পড়লাম একটু আগে, আদ্য অ এর পর রস্য দীর্ঘ থাকলে আদ্য অ ও হয়, মধ্য অ এর পর রস্য দীর্ঘ থাকলে মধ্য অ ও হবে। তা দেখো তো এখানে কি হয়ে গেছে, কো হয়ে গেছে। দেখো জননী অ আছে না, তারপর দীর্ঘইকার, এখানে ও হয়ে গেছে। উপকূল, উপ প অ আছে না, তারপর দীর্ঘকার, এখানে কি হয়ে গেছে, ও হয়ে গেছে। দেখো তো এই আদ্য আয় এবং মধ্য আয় সেম নিয়ম প্রথম নিয়মটার সঙ্গে, কিন্তু পার্থক্য কোথায়, এটা হচ্ছে শুধু উদাহরণটা ভিন্ন। বুঝতে পারছো, ওটা ছিল শুরুতে অটা, এটা ছিল মাঝে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দ্বিতীয়টা দেখো। দ্বিতীয় যদি দেখি যে মধ্য আয়ের পর যদি রিকার থাকে, আমরা দেখো তো ওখানে দেখেছিলাম না যে আদ্য আয়ের পর যদি রিকার থাকে, এখানেও সেম, মধ্য আয়ের পর রিকার থাকে, সে মধ্য অ ও এর মতো হয়। দেখো তো অমসৃণ, দেখো তো ম, এখানে একটা অ আছে না, তারপর রিকার আছে, তাহলে অটা কি হয়ে যাবে, অটা ও হয়ে যাবে। দেখো তো এখানে ও কার হয়েছে। ওকে, বুঝতে পারছো। তো তারপর নিয়মটা কি বলেছিলাম, আদ্য আয়ের পর জয়ীয় থাকলে, কিন্তু এখানে কি বলছে, মধ্য আয়ের পর জয়ীয় থাকলে, সেম নিয়ম, মধ্য আয়ের পর জয়ীয় থাকলে সেই অটা ও এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো তো ব, এখানে অ আছে না, তারপরে কি জয়ীয় আছে না, তাহলে অটা কি হয়ে গেছে, দেখো তো এখানে ওকার হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো তো প, এখানে অ আছে না, তারপর জয়ীয় জ আছে, জয়ীয় আছে, তো এখানে জতে ওকার হয়ে গেছে। তাই মনে রাখবা, মধ্য আয়ের পর জয়ীয় থাকলে মধ্য অটা ও হয়ে যায়। এটা তো মধ্য আয়ের পর ক্ষীয় থাকলে, আমরা আদ্য অত পড়েছি ক্ষীয়, মধ্য অতে ক্ষীয়, সেই অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। যেমন তো কিন্তু দ, এখানে একটা অ আছে না, অয়ের পর কি আছে, ক্ষীয় আছে, তাহলে অটা কি হয়ে গেছে, এখানে ওকার হয়ে গেছে। এবার দেখো তোমরা, এখানে ব, এখানে অ আছে না, অয়ের পর ক্ষীয় আছে, অটা কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। সেম না বলো তো। এবার দেখো 5 নম্বর নিয়ম, দেখো মধ্য অয়ের পর যদি জ ফলা থাকে, মধ্য অটা ও হয়ে যাবে। যেমন দেখো তো দ, এখানে একটা অ আছে না, তারপর কি জ ফলা না, তাহলে অটা কি হয়ে গেছে, এখানে দেখো ও হয়ে গেছে। দেখো ল, এখানে একটা অ আছে না, তারপর জ ফলা, অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। তার মনে রাখবা যে মধ্য অয়ের পর রস্য দীর্ঘ ক্ষীয়, ক্ষীয় ম, জ ফলা, ঠিক আছে, জয়, যাই থাকুক, মধ্য অটাও ও হয়, আদ্য অটাও ও হয়। শুধু পার্থক্য কোথায়, শুধু উদাহরণে পার্থক্য দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো। এবার থেকে আমরা পরেরটা দেখি, যে 3 বা ততোধিক বর্ণ দ্বারা গঠিত শব্দের মধ্যে যদি অ থাকে, গঠিত শব্দ, দেখো শব্দের মধ্যে যদি অ থাকে, মধ্য অ, এর আগে যদি অ বা আ থাকে, এ ও থাকে, কার চিহ্ন থাকে, সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। কি বলছি, যে 3 বা ততোধিক বর্ণ, বর্ণ থাকতে হবে কয়টা, 3টা থাকবে, অথবা 3-এর বেশি থাকবে যদি বর্ণ থাকে, এবং সেই বর্ণের আগে যদি অ বা আ থাকে, এ বা ও থাকে, তখন সেই অটা ও হয়ে যাবে। যেমন রতন, দেখো তো 1 2 3টা বর্ণ, রাইট, 2 3টা বর্ণ। ত, দেখো তো এখানে অ আছে না, র, এখানেও অ আছে না, তাহলে অ এর পূর্বে যদি অ থাকে, তাহলে এখানে কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। বুঝতে পারছো। তাহলে কাজল, দেখো তো এখানে অ আছে না, 3 বর্ণ বা তার বেশি, 3টা বর্ণ আছে, 1 2 3, তাহলে এর পূর্বে কি আ আছে না, তাহলে অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। বুঝতে পারছো, খুব সহজ। দেখো মনে রাখার কৌশলটা কিন্তু সেম। এই যে মধ্য অ, এরপরে রস্য দীর্ঘ রি, ক্ষীয়, জ ও, জ ফলা থাকলে মধ্য অটা কি হয়ে যায়, ও হয়ে যায়। তা দেখো বন্ধুরা, তোমরা দেখো যে অ মাঝে থাক আর শেষে থাক, নিয়ম একই, পার্থক্য কোথায়, উদাহরণে। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটা মনে রাখতে পারলে বা একটা লাইন মনে রাখতে পারলে
তোমাকে আর কোনো কিছু মনে রাখতে হবে না, তুমি নিজের মতো করে লিখতে পারবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে এবার দেখবো আমরা অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম। অন্ত মানে কি বলতো? অন্ত মানে শেষ, অর্থাৎ শেষে যে অটা থাকবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, যদি বলি যে ছোট ট, দেখো একটা অ আছে, তাহলে যেটা শেষে অ থাকবে তার নাম অন্ত অ। দেখো বাংলা ভাষায় কিছু বিশেষণ আছে অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হয়। বিশেষণ বা বিশেষণ রূপে ব্যবহার, যেমন দেখো তো ভালো, দেখে ভালো কি, এটা কি বিশেষণ শব্দ না? এটা হচ্ছে বিশেষণ শব্দ। ল, এখানে একটা অ আছে না, তাহলে অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। কালো, দেখো তো লটা ও হয়ে গেছে। ছোট বিশেষণ, টটা টো হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে বিশেষণ কিছু শব্দ আছে যেগুলোর সাথে স্বভাবতই অন্ত অ এর সাথে ওকার যুক্ত হয়ে যায়। ওকে, এবার তুমি দেখো, এবার দেখো যে আন বা আনো, কি বলছে? আন বা আনো প্রত্যয়ান্ত, অর্থাৎ প্রত্যয়, অর্থাৎ শব্দের শেষে আন বা আনো উচ্চারিত হবে, সেই অন্তটা ও এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো তো, এটা যদি বলি যে করান, তাহলে আন আছে না শেষে, তাহলে করানো, দেখো নটা নো হয়ে গেছে। এটা যদি দেখান বা দেখানো, দেখো আন বা আনো আছে, তাহলে অটা ও হয়ে গেছে, অটা ও হয়ে গেছে। আন বা আনো প্রত্যয় থাকলে অটা ও হয়ে যাবে। ঠিক আছে, যদি বলি যে পরান, এটা পরান নাকি পরানো, এটার উচ্চারণ হবে পরানো। দেখো তো শেষে কি আছে? পর যোগ আন, তাহলে কি শেষে কি আন আছে না? তাহলে আনটা কি হয়ে গেল? আনো হয়ে গেল, বা এখানে ওকার যুক্ত হয়ে গেল। ওকে ফাইন। ত বা কয়ত এবং ইত প্রত্যয় যুক্ত থাকলে বিশেষণ শব্দের, কোন শব্দের ভাইয়া? বিশেষণ শব্দের অন্ত অ ও হয়ে যায়। বিশেষণটা কি? যেটা দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়। যেমন হত, হত বলে না, হত দরিদ্র, তার কি খুবই দরিদ্র। তাছে মত, দেখো এখানে ওকার হয়েছে, ত গঠিত ওকার হয়ে গেছে। ওকে, ত ইত কয়ত থাকতে হবে, শব্দটা কি হবে? বিশেষণ শব্দ হবে, তখন শেষের অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ফাইন, আশা করছি বুঝতে পারছেন। এবার দেখেন, রসই অথবা এ কারের পর যদি অন্তস্থ অ থাকে, রসই অথবা এ কার, তাহলে কি রসই সরাসরি থাকবে না, রসই কার থাকবে, এ থাকবে না, এ কার থাকবে। ওকে, অন্তস্থ অ থাকে তাহলে ও হয়ে যাবে। দেখেন তো নি নেও, দেখেন তো এই যে অন্তস্থ অ আছে শেষে, তার পূর্বে কি একার আছে না, তাহলে অন্তস্থ অটা ওকার হয়েছে। প্রিয়, রস্বইকার আছে, অন্তস্থ অ, এখানে অ আছে, অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। স্বীয়, অন্তস্থ আছে, দীর্ঘ আছে, অটা ও হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে কন্ডিশনটা কি হচ্ছে? শেষে অবশ্যই অন্তস্থ অ থাকতে হবে, তার পূর্বে এ অথবা ওই থাকতে হবে। ঠিক আছে, মানে রস্বই থাকতে হবে। বিশেষ শব্দের শেষে যদি হ থাকে এবং বিশেষণ শব্দের শেষে যদি ডয়বিন্দুর র থাকে, তাহলে অন্ত অটা ও হয়ে যায়। দেখো তো বিবাহ, বিবাহ কি একটা অনুষ্ঠানের নাম বা একটা যাত্রার নাম, শোভাযাত্রার নাম, তাহলে হ আছে না বিশেষ্য, তাহলে কি ওকার হয়ে গেছে। মোহ, দেখো ওকার গুরো, ওকার গারো, ওকার হয়ে গেছে। অর্থাৎ ডয়বিন্দুর র থাকবে অথবা হ থাকবে, কিন্তু সেটা দ্বারা কি বোঝাবে? বিশেষ্য অথবা বিশেষণ বোঝাবে, তখনই কি হবে? সেখানে অটা ও হয়ে যাবে। তবে কি বলে বলতো, কি থাকতে হবে? আন বা আনো, মোটা থেকে এভাবে মনে এখানে রাখবো, দশমিক, এভাবে মোটা থেকে মনে এই যে রাখবো, আমার আন পাশে বা আনো, যে উপরের ত কয় আমি ত ত চেষ্টা ইতো করব মনে অত্যন্ত রাখবো, সহজ রস্বই ভাষায় দীর্ঘ এর পর পড়ব। অন্তস্থ অ, টপিক গুলো হলো হ অথবা ডয় বিন্দুরা। শুধু এই কটা সিম্বল মনে রাখবো, আর আমরা নিজেদের মতো নিয়মগুলো আমরা লিখবো। সরাসরি যে এরকম করে লিখতে হবে বা কোনো বই কপি থেকে লিখতে হবে এমন কোনো নিয়ম নেই। এবার দেখো, শেষে আমরা একটা নিয়ম দিতে, শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ খুব খুব ইম্পর্টেন্ট, অন্ত অ থাকলে সেই অটার উচ্চারণ ও এর মতো হবে, যুক্ত বর্ণ। যেমন দেখো তো কর্ম, তো একে ভাঙলে আমরা কি পাবো? র হসন্ত প্লাস ম, তাহলে ম, এখানে একটা অ হচ্ছে না, এই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাই দেখো মতে ওকার যুক্ত হয়েছে, দেখো গতে এখানে ওকার যুক্ত হয়েছে। বুঝতে পারছো? ওকে ফাইন। দেখো এ কার, এ কার এর উচ্চারণের 5টি নিয়ম। এ কার উচ্চারণ 5টি নিয়ম মানে কি? তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এর 2 ধরনের পরিবর্তন, এটা সরাসরি এ থাকে, এটা পরিবর্তন হয়ে এ হয়ে যায়। তাহলে কি এ ধ্বনিটা কখন সরাসরি এ থাকবে, এটা কখন এ হবে, এর যে নিয়মটা আছে
তার 5টা নিয়ম তোমার কাছে চাওয়া হয়েছে। খুবই সিম্পল। প্রথম নিয়মটা দেখো কি বলছে, যে এ বা এ কার, অর্থাৎ এ থাকতে পারে সরাসরি অথবা এ কার থাকতে পারে। এরপর যদি এই যে হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব এ জ র স থাকে এবং হ থাকে, তখন এর উচ্চারণ অবিকৃত থাকবে। অবিকৃত মানে কি, স্বাভাবিক বা এটা এ থাকবে। যেমন দেখো তো এরপরে কি আছে, হ্রস্বই, দেখো তো হ্রস্বই, তাহলে এটা কি এ আছে। এরপরে কি আছে, হ্রস্ব, এটা কি এ আছে, দেখো হ্রস্ব। তাও কি এরপরে কি আছে, এ, দেখো তো এ আছে, এটা এ আছে, ঠিক আছে, এটা এ আছে, এটা এ আছে। তাহলে কি, যদি এই ধ্বনিগুলো থাকে এটা এ থাকবে, কখনো এ হবে না। দ্বিতীয় দেখো আদ্য এ কারের পর, দেখো আদ্য এ কারের পর অনুসার উ গ যদি থাকে, কিন্তু কন্ডিশন হচ্ছে রস্বই অথবা হ্রস্ব থাকা যাবে না, তখন এই এটা হয়ে যাবে এ। এটা কি হয়ে যাবে বলতো, এ হয়ে যাবে। যেমন দেখো যদি বলি এখানে একার আছে না, উ আছে, এরপর কি রস্বই আছে, রস্বই আছে নাই, রস্ব আছে নাই, তাহলে কি এই একারটা তখন কি হয়ে যাবে, এই এ হয়ে যাবে। তাই দেখো এখানে ব্যাং, এখানে একটা হসন্ত হবে। দেখো তো এখানে একার আছে, তারপর উ আছে, তারপর রস্বইকার আছে, তাই এটা পরিবর্তন হবে না, এটা এ থাকবে। কি বলছে, রস্বই অথবা হ্রস্ব থাকা যাবে না। দেখো এখানে একার আছে, রাইট, এ আছে, তারপর অনুসার আছে, তারপরে কি রস্বই আছে, রস্ব আছে না, নাই, তাহলে এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে দেখো তো এ হয়ে গেছে না। কিন্তু খেংরি, দেখো তো এ আছে, অনুসার আছে, কিন্তু তারপর রস্বইকার আছে, তাই এটা এ থাকবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, বুঝতে পারছেন এই ধরনের নিয়মগুলো। ওকে, তাহলে আমরা কি পড়লাম, যে আমাদের দেখতে হবে যে কখন পরিবর্তন হচ্ছে কখন হচ্ছে না। সিম্বলাইজ আমি দাগায় দাগায় দিলাম, এই জায়গাগুলো তোমরা হাইলাইট করবা। এবার দেখো এ কার যুক্ত এক অক্ষর ধাতু। দেখো এখন তোমাকে দেখতে হবে ধাতুটা কি জিনিস। দেখো ধাতু, যদি আমরা ধাতুর কথা বলি, ধাতু হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ, ক্রিয়ার মূল অংশ। এখন ক্রিয়ার মূল অংশ বা ক্রিয়ামূল কি, দেখো যদি আমি বলি যে করে, করে কে ভাঙলে আমরা কি পাবো, এই যে কর প্লাস এ, তাহলে করের মূল অংশ কি, কর, তাহলে এখানে ধাতুটা কি বলতো, ধাতুটা হচ্ছে কর। এরকম ক্রিয়ামূল থাকবে। অক্ষর থাকবে কয়টা বলেন তো, অক্ষর থাকবে একটা, অর্থাৎ একটা অক্ষর থাকতে হবে, সেটা ক্রিয়ার মূল অংশ হতে হবে। তার সাথে যদি আ যুক্ত হয়, দেখো তাহলে কি হচ্ছে, এক অক্ষর ধাতুর সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে যদি আ যুক্ত হয়, তখন এই এটা হয়ে যাবে এ। কি হয়ে যাবে বলতো, এ হয়ে যাবে। দেখো এখানে মূল শব্দ ছিল কি বলতো, মূল শব্দ খ্যাপ, খ্যাপ একটা অক্ষর না, তার সাথে আ আছে, খ্যাপ প্লাস আ সমান কি হয়ে গেছে, খ্যাপা। তাহলে এখানে দেখো তো এ কার আছে না, তাহলে তখন খ্যাপ প্লাস আ, খ্যাপা, এক অক্ষর ধাতুর সঙ্গে আ যুক্ত হয়েছিল, তাই এটা কি হয়ে যাবে, এ। বলেছে ঠেলা, দেখো তো ঠেলা কোত্থেকে আসি, ঠেল প্লাস আ, তাই ঠেল একটা অক্ষর আছে, অক্ষর কয়টা, একটা, তার সাথে আ যুক্ত হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, ঠেলা। ঠিক আছে, তারপরে এক অক্ষর থাকতে হবে, আ প্রত্যয় যুক্ত হবে, তখন এটা কি হয়ে যাবে বলতো, এ হয়ে যাবে। বুঝতে পারছি, ওকে ফাইন। এক অক্ষর সর্বনাম, সর্বনাম কি বলতো, নামের পরিবর্তে যা বসবে, নামের পরিবর্তে যা বসে, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, যে কোনো নাম হতে পারে। যেমন দেখো তো কে, দেখো তো এখানে এ আছে না, তাহলে কে এর উচ্চারণ কি হবে, ওই কে, কোনো পরিবর্তন হবে না। সে এর উচ্চারণ কি হবে, তাহলে সে, যে এর উচ্চারণ কি হবে, তাহলে এই যে, কারণ আমরা জানি অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়। বুঝতে পারছো, তাহলে এক অক্ষর, এক অক্ষর সর্বনামের পরিবর্তন হয় না, এক অক্ষর ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে আ যুক্ত হলে এ হয়ে যায়। এরপরে যদি অনুসার ও গ থাকে, এ হয়ে যায়। কন্ডিশন হচ্ছে হ্রস্ব দীর্ঘ থাকা যাবে না, মনে আছে তো। ওকে, এখন হচ্ছে সংস্কৃত বা তৎসম। আমরা জানি সংস্কৃত আর তৎসম একই জিনিস। শব্দের আদ্য এ, অর্থাৎ শুরুতে যে এটা থাকবে সেটা অবিকৃত থাকে। অবিকৃত মানে কি, এই এটা এ থাকবে, কোনো পরিবর্তন হবে না। দেখো প্রেম,
এ আছে সংস্কৃত শব্দ, এই এ আছে, কোনো পরিবর্তন হয়নি। প্রেরক এ আছে, এ আছে। বুঝতে পারছো? সাধারণত শব্দের আদ্য এ কারের পর অ বা আ থাকলে, সাধারণত অ বা আ থাকলে ও কারের মতো, এটা ও হবে না, এটা হবে এ। ঠিক আছে? যেমন দেখো তো এখানে কি এ আছে, তারপরে কি আছে খ, এখানে দেখো তো অ আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এ হয়ে যাবে। তাই এটা দেখো এটা এ হয়ে গেছে। তো এখানে এ আছে ম, এখানে অ আছে না, তাহলে এটা কি হয়ে গেছে, এ হয়ে গেছে। ক কে আছে, এখানে আছে ম, এখানে অ আছে না, তাহলে এটা কি হয়ে গেছে, এ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এগুলো খুব সিম্পল নিয়ম। তাহলে আমরা নিয়মগুলো কি মনে রাখবো, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘ, তবে কি এ কার, এই জিনিসগুলো থাকলে এটা এ থাকবে। তারপরে কি বললাম বলতো, এরপরে যদি অনুসার গ থাকে, এটা এ হয়ে যাবে। তারপরটা কি বললাম বলতো, এক অক্ষর শব্দ থাকতে হবে এ যুক্ত ক্রিয়ামূল, তার সঙ্গে আ যুক্ত হলে এ হবে। তারপর বললাম এক অক্ষর সর্বনামের সঙ্গে এ অবিকৃত থাকে। তারপর আমরা পড়েছি যে তৎসম শব্দটার এ অবিকৃত থাকবে। তারপর পড়েছি সাধারণত শব্দের আদ্য এর পর যদি অ বা আ থাকে, এটা এ হবে। বুঝতে পারছি? কোনো ঝামেলা? আশা করছি কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি পরেরটাতে আসি। এবার আমরা আসবো ব্যঞ্জনে, এবার আমরা ফলাতে চলে আসলাম। তাহলে আমরা এই পর্যন্ত কি কি শেষ করলাম বলেন তো? আমরা অ পড়লাম, আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম অ, আমরা পড়লাম এ। অ এর 3টা রুলস পড়েছি, আদ্য মধ্য অন্ত, এর একটাই পড়েছি, কখন এ হবে কখন এ হবে। এবার আমরা পড়বো ব ফলা। কি পড়বো আমরা? ব ফলা। ওকে, ব ফলার নিয়মগুলো খুবই সহজ, বুঝতে হবে। ব ফলা এবং ম ফলার সঙ্গে একটা কানেক্টিভিটি আছে। তোমরা ব ফলা যদি ভালো করে বুঝতে পারো, তোমরা ম ফলাও খুব সহজে বুঝতে পারবা। দেখো, পদের বা শব্দের আদিতে যদি ব ফলা উচ্চারিত হয় না, কি বলছে আদিতে, আদিতে, আদি মানে কি, আদি মানে হচ্ছে শুরু, অর্থাৎ শব্দের শুরুতে যে বটা ফলা থাকবে সেটা উচ্চারণ হবে না। তাহলে উচ্চারণ না হলে আমাদের প্রশ্ন হচ্ছে সেটা কাজ করে কি? উচ্চারণ যদি নাও হয়, যে ধ্বনির সঙ্গে থাকবে তাকে শ্বাসাঘাত করে। শ্বাসাঘাত মানে কি? শ্বাসের উপর আঘাত। শ্বাসের উপর আঘাত তুই কেমনে দেয়? যখন জোর দিয়ে বলতে হয়। যেমন দেখো তো, শুরুতে ব আছে, বটা কি কেন উচ্চারণ হয়েছে না, আমরা কি বলি এটা স্বাধীন না, আমরা কি বলি এটা স্বাধীন। তাহলে এখানে জোর দিতে হবে, শটা একটু জোর দিয়ে পড়তে হবে, বলতে হবে স্বাধীন, স্বাধীন। ঠিক আছে? তাহলে স জোর দিয়ে পড়তে হবে। দেখো স্বদেশ, দেখো তো ব শুরুতে ছিল উচ্চারিত হয়নি। ধ্বনি, তাহলে শুরুতে ছিল উচ্চারিত হয়নি। তাহলে আমরা একটা নিয়ম কি পেলাম, ব যদি শুরুতে থাকে তার উচ্চারণ হবে না, যার সঙ্গে থাকবে তাকে কি করবে, শ্বাসাঘাত করবে। ওকে ফাইন। শব্দের এবার যদি মাঝে শেষে যদি থাকে, দেখো সেটা দ্বিত্ব করে। দেখো দ্বিত্বটা কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার উচ্চারণ। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারণ। অর্থাৎ যে ধ্বনির সঙ্গে ব ফলা থাকবে, সেই ব ফলা উচ্চারিত না হলেও যে ধ্বনির সঙ্গে থাকবে তাকে দুইবার উচ্চারণ করবে। যেমন দেখো তো, এখানে শুরুতে আছে ব ফলা, শুরুতে তাহলে উচ্চারিত হয় না, তাই এখানে উচ্চারিত হয়নি। শেষে আছে, তার সঙ্গে আছে ত এর সঙ্গে, তাহলে ত্বকে কয়বার উচ্চারণ করবে? দুইবার। দেখো একটা ত, দুইটা ত। বুঝতে পারছো? ওকে, দেখো তো এখানে ক এর সঙ্গে ব আছে না, তাহলে কি শেষে আছে, কয়বার উচ্চারণ করবে ক কে? এই যে দুইবার। দেখো জয় ত এর সঙ্গে ব আছে, ত্বকে কয়বার উচ্চারণ করবে? দেখো তো এই যে দুইবার। তাহলে মানে কি, যে মাঝে বা শেষে যদি ব ফলা থাকে সেটা উচ্চারিত হবে না, যার সঙ্গে থাকবে দুইবার। দেখো তো, তুমি বলো ভাইয়া এটাকে কি উচ্চারণ করো? এটা কি বিশ্ব বলো? না, শেষে আছে, এটার উচ্চারণ কি বলতো? এই যে বিশ্ব। তাহলে কি মাঝে শেষে থাকলে সেটা উচ্চারণ হবে না, যার সঙ্গে থাকবে কয়বার উচ্চারণ করবে? দুইবার। ক্লিয়ার? ওকে। এই যে উত অথবা উত প্রত্যয়ের সাথে যদি ব যুক্ত থাকে, তাহলে সেটা অবিকৃত থাকে। অবিকৃত মানে কি? সেটা উচ্চারিত হবে, অর্থাৎ ব ফলা নিজে উচ্চারিত হয়। যেমন দেখি তো উদ্বেল, উদ, তাহলে এখানে ভাঙলে আমরা কি পাচ্ছি দেখেন তো, উদ প্লাস বেল। তাহলে কি এই যে দয়ের সঙ্গে বা উদের সঙ্গে বটা ছিল না, তাই তার উচ্চারণ বজায় থাকবে উদ্বেল। উদ্বোধন, তাই এখানে বয়ের উচ্চারণ বজায় আছে। উদ্বাস্তু, এখানে বয়ের উচ্চারণ বজায় আছে। কিসের কারণে? উদ অথবা উদ প্রত্যয়ের সাথে যুক্ত হওয়ার কারণে।
বোঝা গেছে? ওকে, এবার দেখো ব অথবা ম এর সাথে ব ফলা থাকলে তা অবিকৃত থাকে। ব অথবা ম এর সাথে ব ফলা থাকলে তাহলে কি ব এর সাথে ব যুক্ত হবে অথবা ম এর সাথে ব যুক্ত হবে। যার সাথে হোক না কেন এই ব গুলোর উচ্চারণ বজায় থাকে। বজায় থাকে মানে কি বলতো? তাহলে কি তারা নিজেই উচ্চারিত হবে। যেহেতু বাব্বা, যেহেতু বয়ের সাথে ব আছে না, দেখো তো এখানে ব নিজে উচ্চারিত হয়েছে। লম্বা, ময়ের সাথে ব আছে না, তাই নিজে উচ্চারিত হয়েছে। কেন এটা ব্যতিক্রম করতেছি দেখো তো। আমরা একটু আগে কি পড়ছিলাম যে শব্দের মাঝে শেষে থাকলে দ্বিত্ব করে, তাহলে এটা হওয়ার কথা কি ছিল? এটা শেষে না, এটা হওয়ার কথা ছিল এই দেখো লম্বা, তাহলে কি ব নাই, ম আসবে, কিন্তু এটা রং। কারণ এটা কার সঙ্গে আছে? ময়ের সাথে। ময়ের সাথে উচ্চারণটা বজায় থাকবে। তাহলে এটার উচ্চারণ কি হওয়ার কথা ছিল? এই দেখো বিম্ব, কিন্তু না, ময়ের সাথে বতরে তার উচ্চারণ বজায় থাকে, বটা নিজেই উচ্চারিত হবে। বুঝতে পারছো? ওকে ফাইন। এতে আমরা পয়েন্টটা দেখি একটু। বাংলা শব্দের সন্ধির ফলে ক থেকে আগত গ, ক থেকে আগত গ। যেমন দেখো তো আমরা যদি বলি এই যে দিক যোগ বিজয়, দেখো আচ্ছা, যদি আমরা বলি যে দিক যোগ বিজয়, রাইট? তাহলে এখানে ক, তাহলে এখানে হয়ে যায় কি সন্ধি বিচ্ছেদের ফলে আমরা জানি যে প্রথম বর্গ থাকলে আমাদের তৃতীয় বর্গ হয়, তৃতীয় বর্গটা গ, ক খ গ তৃতীয় বর্গ। এটা হচ্ছে এই যে দিক বি জয়। তো দেখেন তো এখানে কি এই যে ক থেকে এই গটা চলে আসলো না, এখানে যে বটা আছে না, বটার উচ্চারণ বজায় থাকবে। এটার উচ্চারণ হবে দিক বি জয়। তার মানে কি আপনার সহজ ভাষায় বলতে পারেন গয়ের সাথে যখন কোনো ফলা যুক্ত থাকবে তার উচ্চারণ বজায় থাকবে। যেমন তো এখানে দেখেন তো ঋগ্বেদ, এই যে গয়ের সঙ্গে ব আছে, তার উচ্চারণ বজায় আছে। বুঝতে পারছেন? যেমন দেখেন দিক বিদিক, এই যে গয়ের সাথে আছে, তার উচ্চারণ বজায় আছে। বোঝা গেছে? তাহলে কি ক থেকে আগত গ, সেটা কিসের মাধ্যমে বলেন তো? সেটা হচ্ছে সন্ধির ফলে বা সন্ধির মাধ্যমে। দেন শব্দে যদি মাঝে বা শেষে যদি ব ফলা থাকে, ঠিক আছে, কিন্তু সেটা অনুচ্চারিত থাকে। দেখেন তো এখানে ব আছে, উচ্চারণ হয়নি, ব আছে, উচ্চারণ হয়নি। ফাইন, ছড়া শেষ। খুব কঠিন বলো? এবার দেখো, এবার আমরা পড়বো ম ফলা। তাহলে তোর ব ফলা গুলো কি কি পড়ছো বলো তো? ব ফলার ক্ষেত্রে তোমরা পাল্লা যদি শব্দের শুরুতে থাকে উচ্চারণ হবে না, যদি মাঝে শেষে থাকে কি হবে? সেটাও উচ্চারণ হবে না। যার সঙ্গে থাকবে কয়বার উচ্চারণ করবি? দুইবার। তবে কি পড়ছো? গয়ের সঙ্গে, ময়ের সঙ্গে, বয়ের সঙ্গে থাকলে সেটা নিজে উচ্চারিত হবে, তাই না? এবার দেখো ময়ের ক্ষেত্রে দেখো তোমরা কি হয়। ময়ের ক্ষেত্রে মানে শব্দে বা পদের যদি আদিতে, আদি মানে কি? শুরু, আদি মানে হচ্ছে শুরু, যদি থাকে তার উচ্চারণ হয় না। দেখো তো এখানে শুরুতে ম আছে, তো ম উচ্চারিত হয়েছে না, কিন্তু যার সঙ্গে থাকবে তাকে চন্দ্রবিন্দু দিবে। থেকে ম শুরুতে ছিল, উচ্চারিত হয় নাই, চন্দ্রবিন্দু আছে। শুরুতে ছিল, উচ্চারিত হয়নি, চন্দ্রবিন্দু এসেছে। বুঝতে পারছো? তার মানে কি কেন চন্দ্রবিন্দু আসবে? কেননা যার সঙ্গে থাকে তাকে নাসিক্য করে, আর যখন নাসিক্য ধ্বনি লোপ পায় বা হারিয়ে যায় তার উপরে চন্দ্রবিন্দু হয়। আমরা প্রথম ক্লাসে পড়েছি। শব্দের মাঝে শেষে থাকলে তারপরেও এই মটা উচ্চারিত হবে না। কিন্তু বয়ের ক্ষেত্রে কি বলছিলাম? মাঝে বা শেষে থাকলে সেটা উচ্চারিত হবে না, যার সঙ্গে থাকবে কয়বার উচ্চারণ করবে? দুইবার। ঠিক এখানে ওই কাজ করবি, দ্বিত্ব করে প্লাস নাসিক্য করে। কেননা মটা যেখান থেকে হারিয়ে যাবে, মনে রাখবো ম লোপ পেলেই, ম হারিয়ে গেলেই তার উপরে চন্দ্রবিন্দু হবে। দেখো তো এখন ভাষ্য শব্দ শেষে আছে না ম, তো সেটা কি উচ্চারিত হবে না? কার সঙ্গে আছে? স এর সঙ্গে। কয়বার উচ্চারণ হবে? স দুইবার, একবার দুইবার, এই যে চন্দ্রবিন্দু। ঠিক আছে, কশিন দেখেন তো কার সঙ্গে আছে? স এর সঙ্গে। কি? ম, শব্দের মাঝে, সেটা উচ্চারিত হবে না, সকে কয়বার করবে? দুইবার উচ্চারণ, একবার দুইবার, এই যে চন্দ্রবিন্দু। দেখো বিস্ময়, দেখো কার সঙ্গে আছে? স এর সঙ্গে আছে, তাহলে কি এটা উচ্চারিত হবে না, দুইবার উচ্চারণ করবে, দেখো স দুইবার, এই যে চন্দ্রবিন্দু। তোমার একবার শব্দের মাঝে শেষে থাকলে সেটা উচ্চারিত হবে না, যার সঙ্গে থাকবে কয়বার উচ্চারণ করবে? দুইবার উচ্চারণ করবে। ওকে ফাইন, তাহলে আমরা আসি পয়েন্টটা দেখো। শব্দের মাঝে বা শেষে গ, ঙ, ট, ন, ন, ম, ল এর সাথে যদি ম ফলা থাকে তার উচ্চারণ বজায় থাকে। বজায় থাকে মানে কি? ওই ম ফলাটা নিজে উচ্চারিত হবে। দেখো তো এখানে গ এর সঙ্গে ম আছে না, তাই ম ফলাটা নিজে উচ্চারিত হয়েছে। এখন এর উপর চন্দ্রবিন্দু হয়নি কেন? ভাইয়া সেখানে তো ম হারিয়ে যায়নি, ম
মলোপ পাইনি, তাহলে চন্দ্রবিন্দু হবে কেন? মলোপ না পেলে চন্দ্রবিন্দু হবে না। দেখো উমার সাথে ম আছে না, তাই মটার উচ্চারণ বজায় আছে। নয়ের সাথে ম আছে, তাই ময়ের উচ্চারণ বজায় আছে। বুঝতে পারছো? তাই মনে রাখবা, এই যে ধ্বনিগুলো বলছি, এই যে বর্ণগুলো বলছি, এগুলোর সঙ্গে যদি ম ফলা থাকে, সে নিজেই উচ্চারিত হয়, অর্থাৎ নিজেই উচ্চারিত হবে। ক্লিয়ার? ওকে। 4 নম্বর নিয়মটা দেখো কি বলছে, যুক্ত বর্ণের সঙ্গে যদি মত সংযুক্ত থাকে তার কোনো উচ্চারণ হবে না, কিন্তু উচ্চারণ না হলেও তার উপরে আমরা কি নিয়ে আসবো বলতো? সেই বর্ণটা যেহেতু নাসিক্য হবে, তার উপরে চন্দ্রবিন্দু আনবো। অর্থাৎ নাসিক্য কথাটা সহজ বাংলা হচ্ছে চন্দ্রবিন্দু। দেখো তো সূক্ষ্ম, দেখো তো সূক্ষ্ম, দেখো তো এখানে কি ম আছে না, এখানে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ স যোগ ম। দেখি এটা অলরেডি যুক্ত বর্ণ ছিল, তার সঙ্গে ম যুক্ত হয়েছে, সেটা উচ্চারিত হবে না, কিন্তু এখান থেকে যেহেতু হারিয়ে গেছে, তার উপরে কি হচ্ছে? চন্দ্রবিন্দু। লক্ষণ, লক্ষণ, দেখো এখানে আছে না, এখানে ম আছে না, মটা উঠে গেছে, তাই তার উপরে চন্দ্রবিন্দু। যক্ষা, মটা উঠে গেছে, তাই তার উপরে চন্দ্রবিন্দু। তাহলে কি যুক্ত বর্ণের সঙ্গে ম থাকলে তার উচ্চারণ হবে না, ঠিক আছে, যেখান থেকে হারিয়ে যাবে তার উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। বুঝতে পারছেন? ওকে। বাংলায় কতিপয় তৎসম শব্দে ম উচ্চারণ বজায় থাকে, আর তৎসম ভাষার শব্দে মটা অবিকৃত থাকবে, অর্থাৎ নিজে উচ্চারিত হবে। যেমন দেখেন এই যে কুষ্মাণ্ড, তাহলে দেখো এই যে কুষ্মাণ্ড, সুস্মিতা, সুস্মিতা, কাশ্মীর, কাশ্মীর, দেখেন এখানে ম আছে, ময়ের উচ্চারণ বজায় আছে। এখানে দেখেন ম আছে, ময়ের উচ্চারণ বজায় আছে, কেননা এই যত শব্দ এখানে দিয়েছি সবগুলো শব্দই হচ্ছে তৎসম শব্দ, আর তৎসম শব্দের ম ফলার উচ্চারণ বজায় থাকে। বুঝতে পারছেন? দেখেন তো সেই ব এবং ময়ের মতো একই না? বতে কি বলা হয়েছিল? যে শুরুতে থাকলে উচ্চারিত হবে না। মতে কি বলা হচ্ছে? শুরুতে উচ্চারিত হবে না। দ্বিতীয়ত কি বলা হচ্ছে? শব্দের মাঝে শেষে থাকলে সেটা উচ্চারিত হবে না, দ্বিত্ব করবে। মতেও সেম কথাই বলা হয়েছে, যে মাঝে শেষে থাকলে উচ্চারিত হবে না, দ্বিত্ব করবে। তৃতীয়ত কি বলছে? গ জ ব এর সঙ্গে এখানে কি বলছে? এখানে বলছে যে গ ঙ ট ট ন ন ল এগুলোর সঙ্গে থাকলে উচ্চারিত হবে। সেম নিয়ম না? ঠিক ওটা যদি বুঝতে পারো তুমি, এটাও বুঝতে পারছো। ওকে ফাইন, আশা করছি ব ম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এবার দেখো, এবার আমরা কি করব? এবার আমরা জ ফলার উচ্চারণ করব। জ ফলার উচ্চারণের 5টি নিয়ম। শব্দের শুরুতে যদি জ ফলা থাকে, সেটা উচ্চারণ হয় এ এর মতো। যেমন দেখো তো জ ফলা আছে, এটা আছে কি ব্যা, এ হয়ে গেছে। জ ফলা আছে এখানে ব্যা, দেখো এখানে জ ফলা আছে, এখানেও ব্যা। ওকে, জ ফলা শুরুতে থাকলে উচ্চারণ হবে এ এর মতো। শব্দের আদ্য জ ফলার পর রস্যই অথবা দীর্ঘই থাকলে, আদ্য মানে কি? আদ্য মানে আমরা জানি শুরুতে, তার উচ্চারণ এ হবে। ওকে, যেমন দেখো তো এখানে জ ফলা আছে, কিন্তু এখানে রস্যইকার আছে, দেখেন জ ফলার উচ্চারণ কি হয়েছে? এ। ব্যথিত, দেখো এখানে জ ফলা আছে, তারপর রস্যই আছে, কি হবে? তেজিয়া, দেখেন তো এখানে এ হয়ে গেছে। ব্যতিক্রম, জ ফলা আছে, রস্যই হয়ে গেছে, এই যে এ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? যে নর্মালি মনে রাখবা, যে যদি জ ফলা শুরুতে থাকে, তারপরে যদি রস্যই অথবা দীর্ঘই থাকে, এই জ ফলা পরিবর্তন হয়ে এ হবে। কিন্তু যদি জ ফলা শুরুতে থাকে, তারপরে রস্যই অথবা দীর্ঘই না থাকে, তখন এই জ ফলাটা এ হয়ে যাবে। ওকে, এই দুইটা পয়েন্টই বলছি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই দুইটা পয়েন্ট দিয়ে দুটা নিয়ম বানিয়ে ফেলছি। তাকে জ ফলার পর কি থাকতে হবে? রস্যই অথবা দীর্ঘই থাকলে এ হবে, আর রস্যই দীর্ঘই না থাকলে কি হবে? এ হবে। আশা করছি বুঝতে পারছেন। 3 নম্বর দেখেন, শব্দের মাঝে বা শেষে থাকলে, ঠিক আছে, সেই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকলে সেটা উচ্চারণ হবে না। উচ্চারণ না হলে কি হবে বলতো? যার সঙ্গে থাকবে তাকে দ্বিত্ব করবে। কিন্তু যদি যুক্ত বর্ণ থাকে, এই যে যুক্ত ব্যঞ্জন, দেখেন তো এখানে ভাঙলে আমরা কি পাবো? ন প্লাস ধ, তার সঙ্গে যুক্ত হয়েছে আবার জ ফলা, কিন্তু এখানে ভাঙলে কি পাবো? ন প্লাস ন সন্ন্যাসীতে, তার সাথে যুক্ত হয়েছে জ ফলা, অর্থাৎ অলরেডি যেগুলো যুক্ত তার সঙ্গেই যুক্ত হয়েছে না? যুক্ত বর্ণের সাথে জ ফলা যুক্ত হলে তার উচ্চারণ হবে না। দেখো বন্ধা ইকুয়াল বন্ধা, সন্ন্যাসী ইকুয়াল সন্ন্যাসী, উচ্চারণ হচ্ছে না। মর্ত ইকুয়াল মর্ত। বুঝতে পারছেন? ওকে ফাইন। এবার দেখেন, শব্দের মাঝে শেষে যদি জ ফলা থাকে, সেটা নিজে উচ্চারিত হবে না, কিন্তু যে ধ্বনির সঙ্গে থাকবে তাকে দ্বিত্ব করবে। দ্বিত্ব মানে কি বলতো? দুইবার উচ্চারণ।
দেখো বন্যা, দেখো তো নতে জ ফলা আছে, ন কয়বার? 2 বার। দেখো তো ভতে জ ফলা আছে, ব আগে ভ পরে। আমরা পড়েছিলাম যে কখন একটা ধ্বনি নিজে 2 বার হয়, কখন তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসে। এটা পূর্বের ক্লাসে পড়েছিলাম। দ্বিত্ব ঝামেলা, দ্বিত্ব নিয়ে ঝামেলা টাইটেলটা ছিল, হ্যাঁ দেখে নিবা। দেখো তো এখানে জ ফলা আছে, তাই ন কয়বার? 2 বার। এবং শব্দের মাঝে বা শেষে জ ফলা থাকলে সেটা উচ্চারণ হবে না, যার সঙ্গে থাকবে 2 বার উচ্চারণ করবে। সংযুক্ত ব্যঞ্জনে যদি জ ফলা থাকে তার পূর্বের অধ্বনি পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা কি পড়েছিলাম, যেমন দেখো তো গদ্য, তাহলে এটা গ, এখানে অ আছে, অ এর পর জ ফলা থাকলে অটা কি হয়? ও হয়। এটা উচ্চারণ কি করছিলাম আমরা? গদ্য, রাইট। কিন্তু যদি যুক্ত বর্ণ হয়, যেমন দেখেন তো যদি বলি যে বন্ধা, এখানে ব আছে, তারপরে কি অ আছে, এখানে জ ফলা আছে, তাহলে অটা ও হওয়ার কথা না, হওয়ার কথা কি? হওয়ার কথা ছিল বন্ধা, রাইট। কিন্তু এটা রং, কারণ কি যুক্ত বর্ণের সঙ্গে জ ফলা আছে, তাই অটার কোনো পরিবর্তন হবে না, অটা অই থাকবে, তাই এটার উচ্চারণ হবে বন্ধা। বুঝতে পারছেন? তাই এটা একটা নিয়ম। ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম যে জ ফলা আমাদের শেষ। ওকে, এবার দেখো যে আমরা এখন পড়লাম অধ্বনি পড়েছি, এ ধ্বনি পড়েছি, ব ফলা, ম ফলা, জ ফলা পড়েছি। মোটামুটি এগুলোই ছিল আমাদের নিয়মের ভিতরে। এগুলোর ভেতর থেকে ঘুরে ফিরে প্রত্যেকবারই বোর্ড প্রশ্ন আসে। তাই তোমরা যদি শুধু এইটুকু পড়ো তাহলে আশা করছি তোমরা এগুলোর ভেতর থেকে 100% কমন পাবা। এবং পরবর্তী ক্লাসে আমরা এই উচ্চারণের যে অথবাটা থাকে, অর্থাৎ বোর্ড কোশ্চেনের যে অথবা থাকে, সেই অথবাগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।